আসসালামু আলাইকুম দর্শক। সাম্প্রতিক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনায় আছেন রাজনৈতিক বিশ্লেষক। নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি একটা পোস্ট দিয়েছি যেখানে আমি লিখেছি যে কোনো দিন শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারেন। তার প্রেক্ষাপটটা কি? এমনি এমনি তো বলছেন না উনি যে মাথা উঁচু করে ফিরবো। তো তার প্রেক্ষাপটটা গতকালকে সৃষ্টি হয়েছে। আমি 19শে এপ্রিল একটা ভিডিও করেছিলাম যে ভারত শেখ হাসিনার হয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাচ্ছে এবং তার হয়ে সওয়াল করবেন হরিশ সালভে। এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায়? এটা হচ্ছে নেদারল্যান্ডের হেগে। সময় তফাতের জন্য আমাদের এখানে খবরটি এসে পৌঁছায় রাতে এবং ফার্স্ট পোস্ট খবরটা করে। সেখানে খবরের হেডিংয়ে লেখা হয়েছে যে বাংলাদেশের বর্তমান সরকারের এই যে ফ্রড আর চক্রান্তমূলক এই যে তাকে সরিয়ে দেওয়া, এটা মানছে না এবং আইসিজে এই মামলাটি ইউএন এর কাছে পাঠিয়ে দিয়েছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য, ভারতবর্ষকে জানিয়ে দিয়েছে। এই খবরটি যখন এলো তখন আমি ভাবলাম যে পূর্বের যে খবরটা আমি করবো ভেবেছিলাম সেই খবরটার থেকে এই খবরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এখন যা পারিপার্শ্বিক পরিবেশ তাতে চারদিকে হাওয়া উঠে গেছে, যে কোনো দিন শেখ হাসিনা ঢুকে পড়তে পারেন। এখন ঢুকে পড়তে পারেন বললেই তো হবে না। ভারত ভেতরে ভেতরে খবর রাখছিল, হরিশ সালের ভেতরে ভেতরে খবর রাখছিলেন কবে কি হচ্ছে না হচ্ছে। তার ভিত্তিতে হরিশ সালভে একদিন শেখ হাসিনার সঙ্গে দেখাও করেছিলেন, কালকে জানতে পেরেছি। তারপরেই শেখ হাসিনা উনি বলেন যে আমি মাথা উঁচু করে দেশে ফিরব। অর্থাৎ তিনি জেনে গিয়েছেন যে তাকে আটকাবার পথ নেই। এবার ভারত কোন যুক্তিতে করছে? ভারতের যুক্তি একটাই, যে উনি যে বৈধ আমরা যে বৈধ প্রধানমন্ত্রী বলি তার একটাই কারণ, তিনি কোনো রেজিগনেশন লেটার দেননি, পদত্যাগপত্র তিনি দেননি। তাকে বিক্ষোভ করে চক্রান্ত করে তাকে পাঠিয়ে দেওয়া হয়, বলা হয় আপনি প্রাণ বাঁচাতে পালিয়ে যান। তিনি তখন ভারতে আশ্রয় নেন। ভারত বরাবর তাকে অতিথি হিসেবেই রেখে দিয়েছে। তখন থেকেই ভারত প্ল্যান করছিল আইনানুগ ব্যবস্থা নিয়ে কি করে করা যায়। তার সঙ্গে তো আরো উল্টো পাল্টা ব্যাপারগুলো জুড়লো। এই তারপরে বর্ডার ফেন্সিং হলো। এখন এই বর্ডার ফেন্সিং দেখার জন্য 5 তারিখ আসাম যাচ্ছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং 15 তারিখ বাংলায় আসছেন বর্ডার ফেন্সিং দেখতে, কাজকর্ম দেখতে। তো সেটা অন্য প্রসঙ্গ। এখন হয় ভারতবর্ষকে তার পদত্যাগপত্র দেখাতে হবে, অথবা আইসিজেতে যে ডেট পড়বে সেই ডেটে তাকে ওই পদত্যাগপত্র বাংলাদেশ সরকারকে দেখাতে হবে, বর্তমান সরকার। যদি পদত্যাগপত্র না দেখাতে পারে তাহলে সেক্ষেত্রে আইসিজে তাকে বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা করবে এবং ইউনাইটেড কাউন্সিলে রেফার করে দেবে। ইউনাইটেড কাউন্সিল কি বলবে? না, বৈধ প্রধানমন্ত্রী তিনি দেশে ফিরতেই পারেন, কারণ তিনি তো জনগণের রায় নিয়ে আসছেন, তার তো পদত্যাগপত্র নেই। অতএব শেখ হাসিনাকে ফেরানোর জন্য যে রাস্তাটি খুঁজছিল ভারত, সেই রাস্তাটি পেয়ে গেছে। এখন এই যে খবরটা আমি যেটা বলছি, যেটা 19শে এপ্রিল আমি করেছিলাম এবং আমার কমেন্ট বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই খবরটা কিন্তু বাংলাদেশে এখনকার সরকার কিন্তু জানে, এবং পূর্বতন সরকার উপদেষ্টারা তারাও জানেন। এই জানার ফলে
একটা সবার মধ্যে ভয়ে একটা কাঁপুনি ধরেছে। এ বলছে আমি জানতাম না, ও বলছে আমি জানতাম না। একটা কিচেন ক্যাবিনেট ছিল, তারাই নাকি জানতেন না, অথচ তারা উপদেষ্টা ছিলেন, ভারী ভারী উপদেষ্টা। এখন যিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন ওই তৌহিদ হোসেন, তিনি বলছেন বাণিজ্য চুক্তি সম্পর্কে আমি কেউ জানতাম না, আমাকে লুকিয়ে যাওয়া হয়েছে। ফরিদা আক্তার ইনিও বলেছেন, নজরুল অধ্যাপক নজরুল তিনিও বলেছেন। এই লোকটার নাম বেশি নিই না, নামটা ভুলে যাই বারবার, নাম বেশি নিতে ইচ্ছা করে না, এত বড় মিথ্যাবাদী এই লোকটা। এইরা এখন সব পিঠ বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু পিঠ তো বাঁচবে না। বিএনপি সরকার তেমন কিছু করেনি, বিএনপি সরকার সেফ এক্সিট পেয়ে যাবে, কিন্তু আপনারা কেউ সেফ এক্সিট পাবেন না। আর ভারতবর্ষ কি করে ফেরাবে তার প্ল্যান সমস্ত রেডি করা আছে, কিন্তু আমি বলতে পারবো না, বললে আপনারা সতর্ক হয়ে যাবেন, বলা যাবে না। কিন্তু শেখ হাসিনা মাথা উঁচু করে আদালতের এবং ইউনাইটেড নেশনের রায় নিয়ে তিনি দেশে ফিরবেন, তাই উনি বলেছেন আমি মাথা উঁচু করে ফিরব। এবার আপনারা জিজ্ঞেস করতে পারেন কবে নাগাদ হতে পারে। দেখুন, ব্যাপারটা হচ্ছে এখন পুরোটা ইন্টারন্যাশনালি চলে গিয়েছে, এটা সময় লাগবে। আর যতক্ষণ না বর্ডার ফেন্সিংটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু ভারত কোনো রকম অ্যাকশনে যাবে না। এই যে গত কয়েকদিন ধরে এই যে সংঘর্ষ হচ্ছে সীমান্তে, এই সংঘর্ষ আমি তো আগেই বলেছি, সংঘর্ষ একটা ছোট ফুলকি যদি বারুদের স্তূপে গিয়ে পড়ে তাহলে পরে একটা বড় বিস্ফোরণ হতে পারে। আপনাদের কতগুলো খবর দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে কি হতে যাচ্ছে। যেমন ITBP বলে আমাদের একটা সংস্থা আছে, ইন্দো টিবেট বর্ডার পুলিশ, তারা তিবেতটা পাহারা দেয়। যেহেতু ডেমচকে এখন প্রচুর সেনা মোতায়েন করা হয়েছে চীনকে ঠেকানোর জন্য, নেপাল এবং এই ভুটান এবং চীন এবং ভারত এই তিনটে জায়গায় মিলনস্থল হচ্ছে ডেমচক। সেখানে যখন প্রচুর ভারতীয় সৈন্য মোতায়েন করা হয়েছে, তখন এই ITBP সেনাদের নিয়ে আসা হয়েছে, বলা হচ্ছে পুলিশ, আসলে তারা সেনা, তাদেরকে নিয়ে আসা হচ্ছে পুরো শিলিগুড়ি করিডোরের একদম পেছন দিকে। এরা আর BSF, এরা দুজনে থাকবে। আসামে থাকবে আসাম রাইফেলস এবং BSF, পশ্চিমবঙ্গে থাকবে ATS এবং তার সঙ্গে BSF, বিহারে থাকবে বিহার রাইফেলস এবং আমাদের BSF CISF, বিহারে দুটো জায়গাতে দুটো অর্গানাইজেশন থাকবে। BSF থাকবে, CISF সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল রিজার্ভ ফোর্স, তারাও থাকবে। এছাড়া থাকছে BSF। এটা একদম উত্তরবঙ্গ পর্যন্ত এই তিনটে ফোর্সকে রেডি করা হচ্ছে। এখন যখন ভেতরে ইনভেট করা হবে না, যখন ভেতরে ইনভেট করা হবে তখন কি 10 কিলোমিটার 20 কিলোমিটার ভেতরে ঢুকে গেল, তখন বাংলাদেশের সেনাবাহিনী কি করবে? এদিকে তো 1 কোটি লোক তো জড়ো হয়ে যাবে শেখ হাসিনাকে করার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য। তাদেরকে সামলাবে না সরকারকে সামলাবে নাকি বর্ডার সামলাবে, কোন দিকে যাবে? আপনারই ভেবে বলুন কোন দিকে যাবে। ফলে আজ যারা নাচানাচি করছেন না, তারাই নাচানাচিটা বন্ধ করুন। ভয় পেয়েছেন, আপনাদের পালাবারও জায়গা নেই। আপনারা ভারত হয়ে পালাবেন তো ভারতের ভিসা আপনারা, এই যে সাজিদ নাকি
একটা সাজিদ আছে বোধহয়, একটা নাহিদ আছে, একটা আছে পাটোয়ারি আছে, হ্যাঁ, সার্জিস, আর 26 অক্ষর আছে সজীব ভুইয়া, সে একটা আছে, ইউনুস আছে, ফরিদা আক্তার আছে, তারপরে আর এক ম্যাডাম আছেন, বেশ সেজে গুজে থাকেন, চটকদার কথাবার্তা বলেন, নামটাই ভুলে গিয়েছি, তিনি আছেন। আমি বহু আগে একবার বলেছিলাম, আপনারা ঘর সংসার করছেন, কি দরকার এইসব ঝামেলার মধ্যে ঢুকে, পরবর্তীকালে তো সেই মুশকিলের মধ্যেই পড়বেন। তা আমার কথা তো কেউ শোনে না, কেউ দাম দেয় না। আজকে দেখুন কি ঝামেলার মধ্যে পড়তে যাচ্ছেন। শেখ হাসিনা দেশে ফিরে রাষ্ট্রপতির কাছে অনুমতি নিয়ে তিনি আবার যখন বসবেন ক্ষমতায়, বসে তার প্রথম কাজ হবে এইগুলোকে টাইট মারা, তোলো, বিচার করো, আর ফাঁসিতে ঝোলাও। সে যদি মহিলা হয়, সে যদি পুরুষ হয়, তার বয়স 90 হলেও হবে, কারণ শেখ হাসিনাকে 87 বছর বয়সে যদি তারা ফাঁসিতে ঝোলানোর বন্দোবস্ত করতে পারে, তাহলে উনিই বা করবেন না কেন? উনি করবেন, আর ভারতবর্ষ সর্বত্র সহযোগিতা করবে। আমি তো বলেইছিলাম যে পুনর্গঠনের জন্য $20 বিলিয়ন দেবে ভারতবর্ষ, এবং প্রচুর কোম্পানিকে নিয়ে গিয়ে ওখানে স্থাপন করে 2 বছরের মধ্যে বাংলাদেশকে আবার একদম সেই উচ্চতায় নিয়ে যায়, যেখান থেকে উনি ছেড়ে এসেছিলেন সেই উচ্চতায় 2 বছরের মধ্যে পৌঁছে দেবেন। এর মধ্যে চাল ডাল যা যা দরকার সমস্ত কিছু পৌঁছে যাবে। ভারী শিল্প ছাড়া দেশের উন্নতি হয় না। তো এখন আপনারা অপেক্ষা করুন, আমি ডেট বলতে পারবো না, কারণ বললাম এটা ইন্টারন্যাশনাল ব্যাপার। কবে ওদের কাছ থেকে অর্ডার আসবে, কি হবে না হবে, সেটার জন্য একটু বসে থাকতে হবে। আর আমাদের একটু অপেক্ষা করতে হবে যাতে ফেন্সিংটা কমপ্লিট হয়ে যায়। ফেন্সিং পুরো কমপ্লিট হয়ে গেলে তারপরেতে এইবারেতে অ্যাকশনটা শুরু হবে। অ্যাকশনটা যে কোনো দিন শুরু হতে পারে, ফেন্সিং না হলেও অ্যাকশন শুরু হতে পারে। কারণ ফেন্সিংয়ের মতোই সমস্ত দাঁড় করিয়ে রাখার জন্যই ওই আইটিবিপিকে ডাকা হয়েছে, সিআইএসএফকে ডাকা হয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, তারপর আমাদের সেনা আছে। ঢুকবে আমাদের সেনা, তার পেছনে থাকবে বর্ডার সিকিউরিটি ফোর্স, তার পেছনে সুরক্ষায় থাকবে আইটিবিপি অথবা আসাম রাইফেলস অথবা বিহার রাইফেলস, এইরকম সমস্ত, অথবা কোথাও এসটিএফ। তা আপনাদের ছাড় নেই। এখন যদি বলেন আমরা কিছু জানি না, সব জানতো ইউনুস। মালটা খাওয়ার সময়, পয়দা খাওয়ার সময় সবাই খেয়েছেন, কই তখন তো পদত্যাগ করেননি। আপনার যদি মনে হতো, আপনার মনে হয়েছিল আপনি 3বার, আমি তৌহিদ হোসেনকে বলছি, উনি বলেছেন যে আমি 3বার পদত্যাগ করতে গেছিলাম, তা বললেন না কেন? আমাকে তো অনেক কোম্পানি ছাড়তে চাইনি, আমি তো পদত্যাগ করবো সিদ্ধান্ত নিয়েছি, পদত্যাগ করে দিয়েছি। আমি যদি পদত্যাগ করি, কাকে কে আমায় আটকাবে? কেউ আটকাতে পারবে না। আমার পোষাচ্ছে না, আমি চলে যাব। তা সালাউদ্দিন একজন আছেন না, বড় বড় কথা বলতেন, হ্যাঁ, সবাই দেখবেন ইঁদুরের মতো চুপসে গিয়েছে। ইঁদুর যেমন গর্তের দিকে ছোটে না পালাবার জন্য, এরাও ছুটোছুটি লাগিয়ে দেবেন। শুধু কটা দিন কটা মাস অপেক্ষা করুন, মানে যে কোনো দিন, মানে আমাদের তো অর্ডার যদি আসেও, ফেন্সিং যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমরা কিছু করব না। আর ফেন্সিং কমপ্লিট হয়ে গেলে, ইলেকট্রিক্যাল লাইন বসে গেলে, তারপরে তো যা করার তাই হবে। সুতরাং আপনারা অপেক্ষা করুন। শেখ হাসিনা মাথা উঁচু করে, যেমন বলেছেন দেশে ফিরবেন, তিনি মাথা উঁচু করে দেশে ফিরবেন। তার কারণটা আমি আপনাদের বলে দিলাম এবং স্ক্রিনও দেখিয়ে দিচ্ছি। যে শেখ হাসিনা কলকাতায় আসছে, হ্যাঁ, খবরটা 99% শিওর শেখ হাসিনা কলকাতায় আসছেন। আর আপনারা চাইলে যে কেউ ভিডিওটা সেভ করে রাখতে পারেন, কথাগুলো মিলে কি না।
আমার আজকের কথাগুলোর সাথে বাকি অংশ সবগুলো মিলে কিনা এটা ভিডিও সেভ করে রাখতে পারেন। এটা 1 দিন, 2 দিন, 7 দিন, 10 দিন বা 1 মাসের ভেতরে মিলবে তেমন না। তবে আগামী 6 মাস, ডিসেম্বরের ভেতরে পর্যন্ত আমার কোন কোন কথাগুলো মিলে, কত পার্সেন্ট মিলে, আপনারা এটা দেখার জন্য হলে ভিডিওটা সেভ করে রাখতে পারেন। তো আপনার এখন প্রশ্ন জাগতে পারে, হঠাৎ করে দিল্লিতে এত ভালো অবস্থানে আছেন, সেখান থেকে কলকাতায় সিকিউরিটির কি বা এই সেই। এটা হচ্ছে আপনার কলকাতাতে আসার জন্য কলকাতার লোকজন, কোটি কোটি লোক আশা প্রকাশ করছেন, কোটি কোটি লোকের দাবি যে উনি কলকাতায় এসে থাকুক, উনি কলকাতা থেকে ঘুরে যান। আচ্ছা, একটা কথা চিন্তা করেন তো একটু আপনারা, শেখ হাসিনা কলকাতায় আসলো আর বর্ডার এরিয়ায় উনি এসে দাঁড়ালো দিনের বেলা, ধরেন 10টা, 11টা, 12টার দিকে, আর পেছনে লক্ষ লক্ষ লোক জয় বাংলা ধ্বনি দিচ্ছে। এপারে আমাদের বাংলাদেশের এপারের এই যে বর্ডার গার্ড, সেনা বা বাকি যেসব লেংটু পংটু আছে, ওদের অবস্থাটা কি হবে? ওদের অবস্থাটা কি হবে একবার কি চিন্তা করছেন? এবং আপনারা অনেকেই যারা এখনো সন্দেহ প্রকাশ করছেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কিনা, 6 মাসের কথা বলেছেন, অনেকে বলছেন যে ডিসেম্বর পর্যন্ত। তো আমার মনে হয় কি জানেন, ডিসেম্বরের আগেই চলে আসবেন। জুলাই আগস্ট চলে আসতে পারেন উনি বাংলাদেশে। কারণ উনি যে বাংলাদেশে আসবেন, এটার সৎসাহসটা কিরকম দেখেন। গত 2 বছর যাবত, 2 বছর না হলো 21 মাস যাবত তো ইন্টারিম গভর্নমেন্ট, বাংলাদেশের যে লেংটু পুংটুরা, এরপরে এখন আবার আমাদের কাঠ ভাইয়া, ওনারাও শেখ হাসিনাকে ফেরত চাচ্ছেন, যে ভারতকে বলছেন ফেরত দেন, ফেরত দেন। তো শেখ হাসিনা ওই দিন কি বলছেন, আমাদের নেত্রী নেত্রী কি বলেছেন, যে বিমান পাঠাও, পাসপোর্ট পাঠাও, জেল ঠিক করো, কোন জেলে রাখবে, আমি আসছি। তো বিএনপির গভর্নমেন্টে যদি সৎসাহস থাকে, বলুক না যে ঠিক আছে অমুক ফ্লাইটে আপনাকে নিয়ে আসবো, আসেন, জেলখানাও রেডি, আপনাকে এনে ঢুকাবো। সৎসাহস যদি থাকে ঢুকাইতে বলেন না, আনতে বলেন। উনি তো সরাসরি বলছে। যদি এখন বিএনপির গভর্নমেন্ট যদি বলে যে হ্যাঁ আমরা বিমান দিছি, আপনার পাসপোর্টও ফেরত দিলাম, কিন্তু আপনি দেশে আসছেন না, আপনি তো আসবেন না, তাহলে একটা কথা আছে। কিন্তু উনি তো টেক্কা খেলে দিলেন যে জেলখানাও রেডি করো, বিমান পাঠাও, পাসপোর্ট দাও, আমি আসতেছি বাংলাদেশে, কোনো সমস্যা নেই। তোমরা আমার চাইতে হবে না, তো ভারতের কাছে চাইতে হবে না, আমি আসবো, আমার এই জিনিস দিয়ে দাও, আমি আসছি বাংলাদেশে, যেদিন চাইবা সেদিনই চলে আসবো। এই সৎসাহস দেখানোর মতো সাহস শেখ হাসিনা ছাড়া, জননেত্রী শেখ হাসিনা ছাড়া আর কারো নাই, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাড়া আর কারো নাই। তো যে কথাটা বলছিলাম, যিনি কলকাতাবাসীর, কলকাতার বাঙালিদের মধ্যে একটা ভাইব তৈরি হয়ে গেছে শেখ হাসিনাকে আনবে। এবং এখানে এখন দেখেছেন যে বিজেপির যে শুভেন্দ্র অধিকারী, তিনিও রিকোয়েস্ট করেছেন শেখ হাসিনাকে যে আপনি কলকাতাতে আসে থাকেন, বাঙালিদের মাঝে থাকেন, এইখান থেকে প্রতিদিন প্রয়োজনে বর্ডার দেখেন। কারণ এমনও তো হতে পারে শেখ হাসিনা এসে শুভেন্দ্র অধিকারী সহ বর্ডার এরিয়া ভ্রমণ করছে, লক্ষ লক্ষ লোক ফুল ছিটাচ্ছে আর জয় বাংলা ধ্বনি দিচ্ছে, আর এপার থেকেও আসছে। তা কলকাতার ম্যাক্সিমাম জায়গায় আপনার এই যে আমাদের ফরিদপুর, তার বিভিন্ন জায়গায় যেগুলো আগে হিন্দু অধ্যুষিত এরিয়া ছিল বাঙালি, এরা অনেকেই জীবন ভয়ে ওখানে চলে গেছে, দশকের পর দশক ধরে। ওরা সবাই আছে, ওদের সবার কাছেই শেখ হাসিনা হচ্ছে যে সবচেয়ে জনপ্রিয় পৃথিবীতে। ওরা ওই ভগবান, আল্লাহ ভগবান যেটা বলেন, ওইটার পরে শেখ হাসিনাকে ওরা সবচেয়ে প্রিয়, সবচেয়ে নিরাপদ স্থান মনে করে। তাদের সবার ইচ্ছা। এবং শেখ হাসিনা যেদিন কলকাতায় পাড়া দিবেন, আমার মনে হয় কলকাতার রাস্তাঘাট সমস্ত কিছুতে মানুষের গগনবিদারী চিৎকার থাকবে আর ফুলের পাপড়ি থাকবে। এবং ওনার কলকাতা আসাটা আগামী মাসে জুনের যে কোনো সময় উনি কলকাতাতে আসবেন, এতটুকু শিওর হওয়া গেছে, এটা 100% শিওর হওয়া গেছে। হ্যাঁ, এখন আপনারা হয়তো বলতে পারেন আমাদের অনেক নেতা বলে নাই, ওই নাই সেই নাই, ভাই কে কারে বললো, কে কারে খবর দিল তা জানি না। আমার কাছে যতটুকু গ্যারেন্টেড খবর পেয়েছে আমি ততটুকু বললাম আপনাদেরকে। আর বাংলাদেশে ফেরার জন্য আপনারা যেটা হয়তো চিন্তা করছেন আসলে কিভাবে ফিরবে বা কেমনে ফিরবে, কেন ফিরবে বাংলাদেশে, তাতে আপনাদের যদি দু একটা কথা বলি তাহলে হয়তো আপনারা একটু ভালোভাবে বুঝবেন যে কত দ্রুত জননেত্রী শেখ হাসিনা ফিরছে। আপনাদের নিশ্চয় মনে আছে আরব স্প্রিংয়ের পর মিশরের যে ব্রাদারহুডের কথা মনে আছে, এই আমেরিকাই করাইলো আরব স্প্রিং, ব্রাদারহুড জিতলো, জিতাইসা কি করলো তারা, সেই জঙ্গি উৎপাত, এদের তো জঙ্গি, ওখানেও জঙ্গি, এই জঙ্গি উৎপাত বেশি দিন টিকলো না ব্রাদারহুড।
ব্রাদারহুডের নেতা কোথায় গেলেন? জেলে গেলেন, ফাঁসি হয়ে গেল, সব কিছু। এরপরে সেনা শাসন আসলে, এখনো যে মুরসি আছে সেনা শাসন। ঠিক বাংলাদেশের পরিস্থিতি একটু চিন্তা করেন। আমেরিকা চুক্তি করেছে, ওই করেছে, সেই করেছে, কিন্তু এই চুক্তি করলে কি হবে? চুক্তি তো করছে, আমার সেন্ট মার্টিন নিবে, বন্দর নিবে, অমুক নিবে, তমুক নিবে, কিন্তু আমেরিকাও ভালো করে জানে যে জনগণের সমর্থন যদি না থাকে, প্রপার যদি কারো যে কন্ট্রোল করতে পারে এরকম লোক না থাকলে তারা এগুলো নিতে পারবে না। শুধু তাদের ভুল ভেঙে গেছে। এখন ক্ষমতায় তারেক জিয়ারা বসাইছে, কারণ 5ই আগস্টের পরে যেভাবে আপনার মৌলবাদীদের উত্থান, আমেরিকা তো জানতো, এদের কাছে ছিল যে মৌলবাদী আছে, কিন্তু মৌলবাদীদের ধরার জন্য তো একটা সিস্টেম লাগে, কোনো ইয়েতে লাগে। সুতরাং মৌলবাদীদের উত্থান দেখলো সব, এখন তারেক জিয়াকে বসাইলো। এখন যেটা তারা প্ল্যানিংয়ে করবে সেটা হচ্ছে যে এই যে মৌলবাদীর উত্থান, এইটারে কিন্তু সালাদ কাটা করবে। আপনার কচু কাটা বললে তো সবাই কচু কাটা বলে, আমি বললাম যে সালাদ কাটা, মানে সালাদ যেভাবে কাটে না এই মৌলবাদী, এগুলো সবগুলোরা কাটবে দেখবেন। লেখা রাখেন এটা, ওই যে বললাম ভিডিওটা ডাউনলোড করে রাখেন, সেটাই রাখেন। সালাদ কাটা করবে এই মৌলবাদী গোষ্ঠীটাকে, এবং এমন কাটা করবে যেটা কল্পনা করতে পারবে না। ঠিক ওই যে মিশরের সেই ব্রাদারহুডের মতো কচু কাটা করবে। তার কারণ কি জানেন? ইন্ডিয়া এখন, ইন্ডিয়া বলতেছি, সরি, আমেরিকা বুঝতে পারছে যে এইখানে আমি এই চুক্তির বলে এগুলো পাই আর না পাই, কারণ শেখ হাসিনা ছাড়া অন্য কেউ এই দেশ কন্ট্রোল করতে পারবে না, বা অবস্থা এতই জটিল। আর যদি তাকে পাইতে হয় তাহলে হয় শেখ হাসিনার সমর্থন লাগবে, নাই শেখ হাসিনার সমর্থিত কোনো সেনা বাহিনী লাগবে, মানে যাদের পেছনে মিনিমাম 50% লোক ভরসা করে। বাংলাদেশের জনগণ কিছু হোক আর না, 50% লোক আওয়ামী লীগের উপরে ভরসা করে। আওয়ামী লীগও চুপচাপ। এই যে এখন হঠাৎ করে দেখতেছেন যে হামে শিশু মারা গেল প্রায় 1100-1200 মতো, এরপরে গত এক সপ্তাহ ধরে দেখতেছে যে প্রতিদিন ধর্ষণ, প্রতিদিন, আজকে এখানে তো কালকে এখানে, পরশু এখানে, একটা না যাইতে আরেকটা। আর সবচেয়ে মজার বিষয় দেখেন, গতকাল রাতে চট্টগ্রামের বাকুলিয়াতে ধর্ষণ, আজকে আবার দুইটাকে ধর্ষণ, দুই শিশুকন্যাকে ধর্ষণ। এই সমস্ত অবস্থা নিয়ে জনরোষ, তিনজন মন্ত্রী, গতকালের প্রধানমন্ত্রী সহ বাকি 2জন মন্ত্রী, টোটাল 3জন মন্ত্রী গেল রামিসার বাড়িতে। সেইখানে ওনারা ঘেরাও হয়ে পড়ে গেল। সেইখানে তাদেরকে ভুয়া ভুয়া গদিচার গদিচার পাবলিক ইয়ে করতেছে। কালকে সারা রাত গন্ডগোল চলছে চিটংয়ে, আজকে আবারও 2টা শিশুকন্যাকে ধর্ষণ। এছাড়াও প্রতিদিন লাশ পাওয়া যেতেছে, মানুষের সেন্টিমেন্ট উঠতেছে। একদম সেম এই ঘটনাগুলো কিন্তু যদি একটু গুগল করেন দেখবেন যে মিশরেও ঘটেছিল। এই তালেবানি শাসন চাই, ব্রাদারহুড, ওই অমুক সনদের অধীনে আমরা দেশ দখল করতে চাই, অমুক সদনের অধীনে দেশ চলবে, এগুলা কিন্তু আমেরিকা কিন্তু সব ভালো পায়, মাগার এই মৌলবাদ শক্তিরে ভালো পায় না। এদের কথা হচ্ছে যে কাটো কচুর মতো, ঠিক এই কচুর মতো না, এবার সালাদের মতন কাটবে বাংলাদেশের এই মৌলবাদী যেগুলো লাফাইতেছে। এবং আজকে যে ডারবি নাসিরকে ধরেন আটকায়া ফালানো, থানার ভিতরে নাকি ওরা গেট ভাঙা, এগুলো সব করতেছে কিন্তু ডিপ স্টেট। কারণ ডিপ স্টেট বসাইছে তারাই মাইরা ধরে এটারে নামাবে, নামানোর পরে নিজের স্বার্থে, চুক্তি মুক্তি ভুলা যান, সেন্ট মার্টিন নিবে না, এটা নিজের স্বার্থে হইলেও শেখ হাসিনাকে তারা আনাইতে হবে। তার কারণ হচ্ছে যে ওনারাও ভালো করে বুঝে গেছে যে চায়না, ইন্ডিয়া, রাশিয়া তিনটা এক জায়গায় চলে আসছে। আর বাংলাদেশের যদি এই অবস্থা থাকে তাহলে ওনারা আমসালা দুইটাই হারাবে। কারণ বাংলাদেশ হয় চায়নার দিকে চলে যাবো গা, আর ইন্ডিয়ার দিকে গেলে। সুতরাং শেখ হাসিনার সাথে একটা নেগোসিয়েশন করতে চাচ্ছে যে ঠিক আছে রে বাবা, আগের মতো যে যেমনি আছে থাকুক, আমরাও থাকি। ওরা এমনি এমনি আপনাদের এই যে 50টা আমেরিকান পতাকা দেওয়া রিক্সা আইনে এখানে দেয় নাই, এ সব এখন নাটকবাজি হইতেছে। একদিকে নাটকবাজি, অন্যদিকে এই আমেরিকাই করাচ্ছে কিন্তু। যাই বুঝবেন, পাবলিকের সেন্টিমেন্ট গ্রো করা, পাবলিকরে দিয়া খেপানো, মন্ত্রীদেরকে আটকায়া মিছিল, এগুলো সব আমেরিকা। আমেরিকা এগুলো করাচ্ছে, তার কারণ হচ্ছে যে কচু কাটা, সালাদ কাটা করতে হবে মৌলবাদীদেরকে। কারণ আমেরিকা আইএস থেকে শুরু করে সবাইরে দেখে ফেলছে না, এগুলোরে কচু কাটা না করলে, ইয়ে না করলে, যে ওই যে রাশিয়া, চায়না, ইন্ডিয়া এক হইয়া যে এই জায়গায় যে একটা দখল নিবে, এটা আমেরিকা ভালো করেই বুঝে গেছে। যার কারণে ওদের এখন শেখ হাসিনার সমর্থন দরকার। আমেরিকার প্রচণ্ড প্রয়োজন এখন শেখ হাসিনার সমর্থন, এবং এই আমেরিকাই যা করেছিল তাই আনবে। ঠিক হয়েছে বললাম, আরব স্প্রিংয়ের সময় সেখানকার গভর্নমেন্ট ফেলে মুরসিরে আনছিল, মুরসিরে 1 বছরের মাথায় উল্টা লটকায়া জেলখানায় ঝুলাই দিয়া তার গ্রুপ শেষ করে দিছে। সেম অবস্থা বাংলাদেশও করছে। কারণ আমেরিকা জানতো যে বাংলাদেশও মৌলবাদী আছে, কিন্তু শেখ হাসিনার আমলে এমন ছিল, এরা বাইরে দিতে পারতো না, কিন্তু ভিতরে ভিতরে খোকলা করতেছিল।
এইটা একটা আমেরিকার ভয় ছিল, যার কারণে তো শেখ হাসিনাকে সরাইলো, মৌলবাদীদের পুরোটা দুনিয়ারে দেখাইলো। এখন হচ্ছে যে কচু কাটার করার সময়। তবে বাংলাদেশে যদি ওনারা বাংলাদেশের উপর ভর করে যদি চায়না, ইন্ডিয়া বা রাশিয়া এদের দিকে চোখ দিতে হয়, তাহলে ওনাদের কাছে শেখ হাসিনা ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। কারণ শেখ হাসিনার মতো এত জনপ্রিয়, এত বিশ্বস্ত জনগণের আর কেউ নেই। সুতরাং এই জন্যই বলছি, শেখ হাসিনা খুব দ্রুতই ফিরবে, আগস্ট সেপ্টেম্বর ফিরে যেতে পারে। ওই যে কলকাতাতে একবার একটু চিন্তা করেন তো, যে যেদিন কলকাতায় গেল, এরপরে কলকাতা থেকেই বলবে যে পরশুদিন বর্ডার এরিয়া ভিজিট করবো, অমুক অমুক গ্রাম, যেগুলো একদম বাংলাদেশের লাগোয়া, মানে 1 হাত 1.5 হাত জায়গার মধ্যে লাগোয়া। ওইসব জায়গায় যখন শেখ হাসিনা যাবে, কত লক্ষ লোক ওই পারে থাকবে, কত লক্ষ লোক এই পারে থাকবে। এই জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর ধ্বনি শুনে বাংলাদেশের কত হাজার লোকের আপনার কোভিড, 110 ডিগ্রি জ্বর হয়ে যাবে, সেটা একটু চিন্তা করেন এবং ভাবতে থাকেন যে এই মুহূর্তে বাংলাদেশে যা হচ্ছে সেগুলো কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।